দর্শক, ভারত বাংলাদেশ সীমান্তের ইতিহাসে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা আগে কখনো হয়নি। সুন্দরবনের গভীর জঙ্গল আর নদী বেষ্টিত এলাকায় যেখানে এতদিন কোনো স্থায়ী বেড়াই ছিল না, সেখানে এখন প্রায় 90 কিলোমিটার দীর্ঘ ফেন্সিং তৈরির কাজ শুরু হয়ে গেছে। কিভাবে এই কাজ করার পরিকল্পনা কার্যকর হতে চলেছে সে বিষয়ে বলবো, তবে তার আগে কেন সুন্দরবন অঞ্চল ভারতের সীমান্ত সুরক্ষায় একটা বড় সমস্যা হয়ে রয়েছে সেটা দেখা যাক। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, চোরাচালান ও সন্ত্রাসী পাচারে সুন্দরবন এলাকার ভূমিকা ঠিক কতখানি? দেখুন, সুন্দরবনের বিস্তীর্ণ নদী বেষ্টিত ঘন ম্যানগ্রোভ জঙ্গল আর অরক্ষিত জলসীমানা একে ভারত বাংলাদেশ সীমান্তের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও ব্যবহৃত অনুপ্রবেশ চোরাচালান করিডরে পরিণত করেছে, যেখানে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কাও ক্রমাগত বাড়ছে বলে ভারতের বিভিন্ন নিরাপত্তা সংস্থা তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। অনুপ্রবেশের কারণে পুরো সুন্দরবন অঞ্চলের ডেমোগ্রাফি বা জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন ঘটে গেছে। আজ সুন্দরবন এলাকায় যে ব্যাপক মুসলিম জনসংখ্যা রয়েছে, আজ থেকে 40 বছর আগে সেটা ছিল না। এদের একটা বড় অংশ যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, তার কিছুটা ধরা পড়েছে নির্বাচন কমিশনের সাম্প্রতিক SIR প্রক্রিয়ায়। আরও ধরা পড়বে যখন NRC তৈরি শুরু হবে অতি শীঘ্রই। সুন্দরবনে ব্যাপক অনুপ্রবেশ কিভাবে হয়? কারণ এখানে নজরদারি করার সুযোগ প্রায় না থাকার মতো। কাঁটাতারের বেড়া নেই, কারণ এখানকার সীমান্ত মূলত নদী, খাঁড়ি ও ঘন বনভূমি দিয়ে গঠিত। দক্ষিণ 24 পরগনার জল সীমানার প্রায় 150 কিলোমিটার এইভাবে রয়েছে। বসিরহাট মহকুমার স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানা পর্যন্ত 94 কিলোমিটার সীমান্তের মধ্যে প্রায় অর্ধেকই জল সীমান্ত, যা নিয়ন্ত্রণ করা প্রচলিত স্থল সীমান্তের তুলনায় অনেক বেশি কঠিন। বাংলাদেশ থেকে দালাল চক্রের মাধ্যমে নৌকোয় করে মানুষ পাচার সুন্দরবনে একটা অতি পরিচিত এবং স্বীকৃত সমস্যা। সম্প্রতি খুলনা জেলার একটি পরিবার সহ 11 জন এবং আরেকটি ঘটনায় নারী শিশু মিলিয়ে 20 জন বাংলাদেশি ঘন জঙ্গলে অনুপ্রবেশ করে ধরা পড়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার সময় এই ধরনের অনুপ্রবেশ আরও বেড়ে যায় বলে পুলিশ ও বন দপ্তরের সূত্র জানিয়েছে। কিভাবে হয় এই মানব পাচার? নারী ও শিশুদের নিয়ে ছোট ছোট দল নৌকায় জলসীমা পার করে সুন্দরবনের জঙ্গলে এসে নামিয়ে দেওয়া হয়। চোরাচালান ও অপরাধ, বহু ট্রলার অতীতে অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে ধরা পড়েছে। এমনকি বাংলাদেশি ডাকাতরাও সুন্দরবনের বাগের ডেরায় আশ্রয় নিয়েছে বলে ঘটনা রয়েছে, ধরা পড়েছে। জলপথে বাণিজ্যের অপব্যবহার, সেটাও একটা বড় ব্যাপার। সড়কপথে ভারত বাংলাদেশ বাণিজ্য স্থগিত থাকলেও সুন্দরবনের নদীপথ দিয়ে জাহাজ চলাচল এখনও খোলা, যা নজরদারির বাইরে অপব্যবহারের সুযোগ তৈরি করে এবং করছে। শুধু যে সাধারণ অনুপ্রবেশ তা নয়, জঙ্গি অনুপ্রবেশের প্রমাণও পেয়েছে সরকার। পহেলগাঁও জঙ্গি হামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে জঙ্গি গোষ্ঠীগুলো ভারতের নদী ও সামুদ্রিক সীমান্ত, বিশেষত সুন্দরবনের মধ্য দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে। এই আশঙ্কা থেকে BSF ভারতের যে সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সুন্দরবন সেক্টরের 113 কিলোমিটার গুরুত্বপূর্ণ অংশে ড্রোন, রাডার, এমনকি উপগ্রহ প্রযুক্তি মোতায়েনের জন্য DRDO, আমাদের যে ডিফেন্স যে সংস্থা, তার সহায়তা চেয়েছে। BSF এর DG প্রবীণ কুমার, ডাইরেক্টর জেনারেল, গত সপ্তাহে ইছামতি, রায়মঙ্গল ও কালিন্দী নদীপথ সীমান্ত
সরেজমিনে পরিদর্শন করে জলপথ দিয়ে জিহাদি অনুপ্রবেশের আশঙ্কা খতিয়ে দেখেছেন এবং বুঝেছেন ব্যাপারটা, এবং তারপরই শুরু হয়েছে জোর কদমে প্রশাসনিক পদক্ষেপ। ঝুঁকি মোকাবিলায় নদী ও বনভূমি এলাকায় ভাসমান সীমান্ত ফাঁড়ি মানে ফ্লোটিং সেই বর্ডার আউটপোস্ট এবং বঙ্গোপসাগরের অংশে উপকূলরক্ষী বাহিনীর নজরদারি চালু রয়েছে। আগে এটা করা যাচ্ছিল না, কারণ রাজ্যে মমতা ব্যানার্জির জামাতি সরকার ছিল এবং সেই সরকার বদলের পর সীমান্ত সুরক্ষিত করার জন্যে বিএসএফকে জমি দেওয়া শুরু হয়ে গেছে, বাকি জমিও খুব শীঘ্রই দেওয়া হবে। যার ফলে এই সুন্দরবনের 90 কিলোমিটার স্থায়ী বেড়া নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলে গেছে। সুন্দরবন অঞ্চলের গুরুত্ব বুঝে ভারত সরকারও বিশেষ নজর দিয়েছে। এই নজর আরও গুরুত্বপূর্ণ হয়েছে খুলনার মংলা বন্দর তারেক রহমান সরকার সম্প্রতি চীনের হাতে তুলে দেয়াতে। মংলায় স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ ইকোনমিক অঞ্চল তৈরির দায়িত্ব ভারতের হাত থেকে নিয়ে চীনকে দিয়েছে বাংলাদেশের তারেক সরকার। আর এই মংলা হলো সুন্দরবন এলাকায়, সুতরাং বুঝতেই পাচ্ছেন সুন্দরবন অঞ্চলের গুরুত্ব, আর ভারত এই জন্যই এদিকে এত বেশি করে নজর দিয়েছে এই মুহূর্তে। কিন্তু সুন্দরবনের ভৌগোলিক গঠন সবচেয়ে কঠিন সীমান্ত এলাকায় পরিণত করেছে একে। ঘন জঙ্গল, নোনা জলের জলভূমি, তটভূমি আর অগুন্তি নদী খাল দিয়ে ঘেরা এই অঞ্চল। কর্মকর্তারা বলছেন সুন্দরবন অনুপ্রবেশের প্রধান রুট না হলেও চোরাচালান আর অন্যান্য সীমান্ত পার অপরাধের জন্য এই রুট ব্যবহৃত হয় সুন্দরবন। এই কারণেই স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বিএসএফ এই প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডি ও প্রযুক্তিগত সমীক্ষা শেষ করে ফেলেছে। আগেই বলেছি, বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমার 11 থেকে 14 জুলাইয়ের মধ্যে সুন্দরবন পরিদর্শন করে প্রস্তাবিত ফেন্সিং কাজ ও সীমান্ত সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করেছেন। এই পরিদর্শনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নির্দিষ্ট সময় সীমার মধ্যে ফেন্সিংয়ের কাজ শেষ করা হবে, নদী এলাকায় নজরদারি বাড়ানো হবে, আর অতিরিক্ত সার্চলাইট, অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা, ড্রোন সব কিছু লাগানো হবে এখানে। পরিবেশগত জটিলতা আছে বলেই কাজটা কঠিন। সুন্দরবনে ভারত বাংলাদেশ সীমান্তের 71 কিলোমিটার অংশ সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্য দিয়ে গেছে, যেটি একটি সংরক্ষিত বনাঞ্চল। ফলে এখানে যে কোনো নির্মাণ কাজ পরিবেশগত নিয়মের অধীনে এবং বিশেষ অনুমতি নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। কর্মকর্তারা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গে সরকার বদলের পর এই প্রজেক্টের গতি ভীষণভাবে বেড়ে গেছে। এর আগে যুক্ত ভূমি সমীক্ষার অনুমতি দেয়নি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার, এবং সেটা না মেলায় পরিকল্পনায় এগোতে পারেনি। এখন বিএসএফ ও পশ্চিমবঙ্গের সেচ দপ্তরের যুক্ত টিম ভূমি সমীক্ষা শুরু করে দিয়েছে। ফেন্সিং নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে জমি অধিগ্রহণ নিয়ে কিছু আশঙ্কা তৈরি হয়েছে। এটা ঠিকই, এলাকার বহু পরিবার এবং মাঝারি আকারের হোটেল লজ পরিচালকরা উচ্ছেদের চিন্তায় রয়েছেন। উচ্ছেদ হতেই হবে, যদিও প্রশাসন তাদের আশ্বস্ত করেছে যে প্রভাবিত মানুষদের নিয়মমাফিক ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেয়া হবে, এবং এই প্রজেক্ট জাতীয় সুরক্ষার জন্য অপরিহার্য বলে তাদের বোঝানো হয়েছে। মানুষ সেটা বুঝেছেন, বুঝতেই হবে, কারণ দেশকে রক্ষা করতে হবে। সুন্দরবনের মতো একটা দুর্গম নদীবেষ্টিত এলাকায় প্রথমবার স্থায়ী বেড়া তৈরির এই পরিকল্পনা শুধু একটি নির্মাণ পরিকল্পনা নয়, বরং ভারতের সীমান্ত সুরক্ষা নীতিতে একটা বড় পরিবর্তনের সংকেত দিচ্ছে। তাই নয় কি? আপনারা কি মনে করছেন এটা জানান, কমেন্ট করে লাইক দিন, এবং অবশ্যই ক্যালকাটা ডায়ালগস চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এখনই। ধন্যবাদ।